তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না। এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে, আমরা চুপচাপ পাস হয়ে যাব। কতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, এটা ট্রেলার। বদমাশি করতে আসলে কি হবে তা ট্রেলার হলো, এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছে না। এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখুন। এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখুন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যে ম্যাচটা শুরু হয়ে গেছে একদম স্লগ ওভারে চলছে, মানে লাস্ট কয়েক ওভার বাকি আছে, সবাই মেরে খেলার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আউট হয়ে গেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী পিসি ভাইপোর যে সরকারটা, সেটা আউট হয়ে গেছে। এই কারণেই আমরা থাম্বনেল করেছি যে বেরিয়ে যাও। মানে এই যে শুনলেন আপনারা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে একতরফা আর চলবে না। আর তার আগের যে ছোট্ট ক্লিপটা শোনালাম সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক, তিনি মাথা ভাঙার ক্যান্ডিডেট হয়েছেন কোচবিহারের। তিনি বললেন যে সবে ট্রেলার শুরু হয়েছে, 4 তারিখের পরে আসল সিনেমাটা হবে। কি ট্রেলারটা কি? গতকালকে যখন এই নির্বাচনী শোভাযাত্রা যাচ্ছিল, প্রচার করছিলেন নিশীথ প্রামাণিক, তখন মাথা ভাঙার কয়েকজন কাউন্সিলর, তারা যেমন করে, পাশেই তো বাংলাদেশ, ফলে বাংলাদেশের স্লোগান তারা দিচ্ছিলেন আর কি, তারা পাথর ছুটছিলেন। তারপরে তাদেরকে আচ্ছা করে পুষ্পবৃষ্টি করা হয়েছে, মানে ওষুধটা দেওয়া হয়েছে, একদম আচ্ছা করে ওষুধ দেওয়া হয়েছে, উত্তম মধ্যম ওষুধ দেওয়া হয়েছে। এবং এই ট্রেনটা কিন্তু চলছে, বুঝলেন তো? যে কথাটা বারবার আমরা আপনাদেরকে বলছি যে আপনার এলাকাতেই একটু ভালো করে খবর নিন। আগের মতো পরিস্থিতি কিন্তু নেই এখন আর। সেই ভয়ে গুটিয়ে থাকা, চোখ বন্ধ করে থাকা, যা বলছে চুপচাপ অপমান শুনে হজম করে বাড়িতে এসে ঘরে দরজা বন্ধ করে অন্ধকার করে বসে থাকা, সেটা হচ্ছে না। এবং পুলিশের একটা অংশও কিন্তু ঘুরে গেছে। আপনারা দেখেছেন উদয়নারায়ণপুরে কি হয়েছে গতকালকে? উদয়নারায়ণপুরে সেখানে কিছু লুঙ্গি পার্টি, মানে ওই দাড়ি টুপি লুঙ্গি, তারা রাস্তার উপরে গন্ডগোল করার চেষ্টা করছিল, অবরোধ করার চেষ্টা করছিল। পুলিশ একদম ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। এমন লাঠি চার্জ করেছে যে তারা বেশ গায়ে কালশিটের দাগ ফেলে দিয়েছে। এটাই হতে চলেছে এই ভোটের হচ্ছে মূল কথা। আজকে বীরভূমে যে কয়েকটা সভা হয়েছে, বর্ধমানে একটা সভা হয়েছে অমিত শাহের, সেখানে অমিত শাহের মূল কথাটাও কিন্তু এটাই, যে যারা দুষ্কৃতী, যারা পিসি ভাইপোর হয়ে কাজ করে এসেছে গত কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে যে দুর্নীতিটা, চুরিটা, ফেরেববাজিটা, ডাকাতিটা, রাহাজানিটা, ধর্ষণটা করে এসেছে, তারা যেন 23 তারিখে আর 29 তারিখে বাড়ি থেকে না বেরোয়। তারা যদি বাড়ি থেকে বেরোয় তাহলে 5 তারিখের পরে, মানে 4 তারিখ ফল প্রকাশ হয়ে যাবে, তারপরে তাদেরকে জেলে ঢুকিয়ে উল্টো করে টাঙিয়ে তাদেরকে ওষুধ দেওয়া হবে। এটা বলেছেন, এটা আমার কথা না, এটা অমিত শাহের কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যে আমি মাইকে বলছি সেই দুষ্কৃতীদের উদ্দেশ্যে, সেই চোরেদের উদ্দেশ্যে, সেই ফেরেববাজদের উদ্দেশ্যে, যারা পিসি ভাইপোর হয়ে কাজ করে, কালো কাচের তলায়, মানে গাড়িতে কালো কাচ লাগিয়ে ঘুরে বেড়ায়, তাদের উদ্দেশ্যে মাইকে বলছি সাবধান হয়ে যাও, চেতাবনী দিচ্ছি, উল্টো করে টাঙিয়ে তোমাদেরকে মারবো, চুন চুনকে মারুঙ্গা। মানে শুনতে কিছুটা ফিল্মি লাগলেও এই অমিত শাহ তো দাবাং নেতা, এটা নিয়ে সন্দেহ নেই। তিনি যখন গুজরাটের মন্ত্রী ছিলেন তখন থেকে আজ পর্যন্ত তিনি যা যা বলেন তাই তাই কিন্তু করেন। সমস্ত উদাহরণগুলো আপনারা দেখেছেন। তিনি চিফ স্ট্র্যাটেজিস্ট বিজেপির, তার নাম করে এখন যেটা চেষ্টা করা হচ্ছে, দেখুন এই উল্টো খেলাটা তো শুরু হয়ে গেছে, স্লগ ওভারের মারের খেলাটা শুরু হয়ে গেছে, পাল্টা মার শুরু হয়ে গেছে। পাল্টা মার শুরু হয়েছে সেই 14ই মার্চ থেকে, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে এসেছিলেন, সেই দিন থেকে বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে পাল্টা মার, কেউ আর সহ্য করছে না। তো এই অমিত শাহ চিফ স্ট্র্যাটেজিস্ট, তিনি তো বলেছেন যে আমরা 6 তারিখে আমাদের নতুন সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে। অথচ এখন তাহলে উপায়টা কি? এখন এই যে সবাই ঘুরে গেছে, কেউ আর মাথা নিচু করে চলে যাচ্ছে না, গণমাধ্যমের একটা অংশকে কাজে লাগানো হচ্ছে। চোরপোটার বিভিন্ন খবরের কাগজ, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পোর্টাল, তাদেরকে কাজে লাগানো হচ্ছে। একটা খবর এই এই কয়েকদিন ধরে ঘুরছে, একটা টেলিগ্রাফ বলে একটা কাগজ আছে, ইংরেজি কাগজ, সেই টেলিগ্রাফের একজন রিপোর্টারকে খড়দায় তৃণমূল টিকিট দিয়েছে, পিসি ভাইপোর দল, পিসির বিরাট অনুগামী, বিরাট পদলেহন করে। তো সেই কাগজে বেরিয়েছে যে বিজেপির নাকি অভ্যন্তরীণ কোনো সমীক্ষক সংস্থা, তারা রিপোর্ট দিয়েছে যে 100 থেকে 115টা আসন বিজেপি পাবে। ভাবুন, মানে
সেই খবর নাকি আর কেউ পেল না, সেটা টেলিগ্রাফকে দিয়ে দেওয়া হলো, টেলিগ্রাফ সেটা ফলাও করে ছাপালো, এবং সেই ক্লিপিংটা, এই কাগজটা তো মানে ছাপানো হয় কত, বিক্রিও হয় না, ছাপানো হয় কয়েকশো, 200-250 কাগজ ছাপানো হয়। তো সেই কাগজের কোন রিপোর্টার দিল্লি থেকে বসে সে খবর পেয়ে গেল যে বিজেপির কোন সংস্থা, মানে তৃণমূলের যেমন আইপ্যাক তেমন ভোট সমীক্ষক সংস্থা সমস্ত রাজনৈতিক দল কাজে লাগায়, বিজেপির সেই সংস্থা নাকি রিপোর্ট দিয়েছে 100 থেকে 115টা আসন পাবে, টেলিগ্রাফে ছেপে দিল। যদিও বিজেপির তরফে পরে একদম ফেক নিউজ বলে স্ট্যাম্প লাগিয়ে সেটা তাদের সোশ্যাল মিডিয়ায় ছাপানো হয়েছে, প্রকাশ করা হয়েছে, আপলোড করা হয়েছে যে এটা পুরোপুরি ফেক নিউজ, এটা ফেক নিউজ। এটা হচ্ছে কেন, এই রহস্যটা বুঝতে হবে। দেখুন, অনেকে আপনাদের মধ্যে কৌতূহল ছিল যে বিজেপি কি সত্যিই চায়, বিজেপি কি চায় পশ্চিমবঙ্গে শাসনে আসতে, ক্ষমতায় আসতে। এখন তো আপনারা আস্তে আস্তে করে টের পেয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিন রাত তিনি প্রচার করে বেড়াচ্ছেন, যোগী আদিত্যনাথ প্রচার করে বেড়াচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা আসছেন, অমিত শাহ তিনি একের পর এক জনসভা করে যাচ্ছেন, এবং তিনি তো প্রকাশ্যে মাইকের সামনে বলেই যাচ্ছেন যা যা কিছু, সেটা আপনারা শুনছেন, একদম সরাসরি পিসি ভাইপোকে চ্যালেঞ্জ করছেন। যদিও নরেন্দ্র মোদী শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস এই নামটুকু বলেছেন, কিন্তু তিনিও জেলে পাঠানোর ইঙ্গিতটা বারবার দিয়ে যাচ্ছেন যে রেজাল্ট আউট হওয়ার পরে, মানে ফল প্রকাশ হওয়ার পরে, 4 তারিখে 4 মে ফল প্রকাশের পরে সবাইকে বেছে বেছে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে জেলে পাঠানো হবে। এইবারে যে কথাটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফে, শাসক দলের তরফে কি করা হচ্ছে, ফেক নিউজ, ফেক ভিডিও, এগুলো করা হচ্ছে, এআই দিয়ে তৈরি করা হচ্ছে, সব হলো। এইবারে মেন স্ট্রিম খবরের কাগজকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যাতে করে যারা অনেক সময়, সবাই তো আর মিছিলে হাঁটেন না, সবাই তো সভা সমিতিতে যান না, তারা দেখেন চারিদিকে কি চলছে, দেশে কি চলছে, দুনিয়ায় কি চলছে, রাজ্যে কি চলছে, তারপরে অনেকেই গিয়ে একদম ভোটের দিন হাতে কালি লাগানোর পরে বুথের মধ্যে ঢুকে তারা সিদ্ধান্ত নেন যে কাকে ভোটটা দেব। তো সেই সমস্ত ভোটারদেরকে প্রভাবিত করার কাজ তো একটা করতে হবে। কি করতে হবে না, খবরের কাগজে এমন ভাবে একটা বিশ্বাসযোগ্য খবর করে দাও যেখানে বলো যে বিজেপি কোনোভাবে ক্ষমতায় আসছে না। আর বিজেপি ক্ষমতায় আসছে না এটা জানলে অনেকেই চায় যে আমার ভোটেই শাসক দল ক্ষমতায় আসুক, মানে শাসককে আমি ঠিক করব, এরকম একটা ন্যারেটিভ বা এরকম একটা চিন্তা, এরকম একটা অবদমিত চিন্তা সাধারণ মানুষের মধ্যে কাজ করে। সেইটাকে কাজে লাগিয়ে এইভাবে গণমাধ্যমে ফেক নিউজ ছড়ানো শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তা কি হবে, সেটা কি প্রভাব ফেলতে পারবে? এই যে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, পোর্টাল আর কোটি কোটি টাকা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় লগ্নি করে তৃণমূল কি সফল হতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের আশেপাশের ছবি কি বলছে? আমরা তো মাথা ভাঙার ছবি দেখালাম। আমরা তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কলকাতা থেকে যখন উত্তরবঙ্গে রওনা হচ্ছিলেন এয়ারপোর্টে তিনি কি বলে গিয়েছেন শোনালাম, যে একতরফা ম্যাচ হবে না, বিজেপি তৈরি আছে, ভালো করে খেলা করা হবে, শাস্তা করা হবে, বাটাম নিয়ে তৈরি আছে, কোন রকম ওয়াক ওভার কাউকে দেওয়ার কোনো সিন নেই। কি ছবি আপনারা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও দেখাবো, খুব বড় ভিডিও, সেখান থেকে কেটে একটা নির্বাচিত ছোট অংশ একটু দেখাতে বাধ্য হচ্ছি। কারণ দেখুন, কিছু কিছু কেন্দ্র থাকে, বিধানসভা কেন্দ্র, যেদিকে সবার চোখ থাকে। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন আমি জুনিয়র রিপোর্টার হিসেবে চিফ রিপোর্টারকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা প্রেসিডেন্সি, যাদবপুর আর ক্যালকাটা ইউনিভার্সিটির খবরটা কেন বারবার আমরা লিখি, আমরা কেন অন্যান্য এত কলেজ, এত বিশ্ববিদ্যালয় রয়েছে খবর করি না? তখন তিনি বলেছিলেন যে দেখো, সমস্ত ছাত্র, শিক্ষক, সমস্ত মহলের চোখ থাকে এই প্রেসিডেন্সি, যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে। এখানে কে কোন সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নিয়ামক বডিগুলো, আইসি কি সিদ্ধান্ত নিচ্ছে, মানে সিন্ডিকেট কি সিদ্ধান্ত নিচ্ছে, তো সেই সিদ্ধান্তটা অন্যান্য কলেজে, অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো করে। তেমনি নন্দীগ্রাম যেহেতু 2021 সালে পথ দেখিয়েছিল, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার বলে আসছেন যে নন্দীগ্রামের মডেলেই কিন্তু আমাদের চলতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, অমিত শাহ বলেছেন। যে নন্দীগ্রামে 2021 সালে 1956 ভোটে মমতা ব্যানার্জি তৎকালীন মুখ্যমন্ত্রী হেরে গিয়েছিলেন, সেই কেন্দ্রে কি চলছে, সেই কেন্দ্রের একটা ছোট্ট ভাষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার একটা নির্বাচিত অংশ আপনাদের শোনাবো। শুনুন, খুব ভালো বক্তৃতা, শুনে রাখুন। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, নন্দীগ্রামে একটি পর্ণ কুটির তৈরি করব, হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করব, তোমার দেখা নাই রে, তোমার দেখা 5 বছর নেই,
বলবে ভোট পাইনি আসবো কেন? আরে হিন্দু পাড়ায় নাই বা এলেন, মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়েছে। 1,08,000 ভোটের মধ্যে 60,000 তো শুধু মুসলমান ভোটই ছিল। রতু মোড়ের পরে সবগুলা বুথে 700 ভোট পড়েছে, মীনাক্ষী 2টা, শুভেন্দু 1টা, আর পিসিমা 697টা। আপনি তাদের কাছেও তো আসতে পারতেন। আপনি কি কি কষ্ট দিয়েছেন? আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা স্যাংশন করিয়ে এমএলএ থাকার সময় জল প্রকল্প এনেছিলাম, পাইপগুলো পড়ে আছে, বেছাতে দেন। জল কি শুধু বিজেপি খেত? তৃণমূল খেত না? কালীকৃষ্ণ খেত না? রাধাকৃষ্ণ খেত না? অজয়দা খেত না? হারমাত খোকন সিট খেত না? খালি গুন্ডা অশ্বিনী খেত না? সবাই খেত। রথিবালা আলীকে খুন করার দায় অভিযুক্ত দেবুরায় জল খেত না? জলের লাইন পাততে দেন। দেখুন, শুভেন্দুবাবু একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে জল কি শুধুমাত্র আপনার লোকেরাই খেত, বা মানে সবাই মিলে জলটা খেত। এবং আরেকটা খুব বড় পয়েন্ট বললেন, সেটা হচ্ছে যে যারা আপনাকে ভোট দিয়েছিলেন, মানে নন্দীগ্রামের মুসলিমরা, তাদের জন্য তো আপনি আসতে পারতেন। 5 বছরে একবারের জন্য মুখ্যমন্ত্রী সেখানে যাননি। গতকালকে এই পূর্ব মেদিনীপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন এবং তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে উত্তরপ্রদেশে মাফিয়াদেরকে তো জাহান্নামের রাস্তা দেখানো হয়েছে, উত্তরপ্রদেশে শায়েস্তা করা হয়েছে, মানে রাস্তার উপরে ধর্মীয় অনুষ্ঠান করা, নামাজ পড়া, এইসব বন্ধ করে দেওয়া হয়েছে, গো হত্যা বন্ধ করা হয়েছে। এই কথাটা যোগী আদিত্যনাথ বারবার বলেছেন এবং এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার যে নেত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি খুব চেষ্টা করছেন বলার, কিন্তু মুখে আনতে পারছেন না যে বিজেপি ক্ষমতায় এলে গো হত্যা বন্ধ করে দেবে। আসল কথাটা ওইটা। তিনি বলছেন ডিম খেতে দেবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। এটা হয় নাকি? সমস্ত বিজেপি শাসিত অঞ্চলে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে আমিষ চলে। এটা হাস্যকর ব্যাপার, যেটা অমিত শাহকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন এই হাস্যকর, এইসব কথার কোনো দাম নেই। তার কারণ বিজেপির প্রত্যেকটা প্রেস কনফারেন্সে যে কয়েকটাতে আমি গেছি, সেখানে দেখেছি সেখানে আমিষের ব্যবস্থা থাকে, নিরামিষের ব্যবস্থা থাকে, ফলে ওটা একটা হাস্যকর কথা। কিন্তু মমতা ব্যানার্জি যেটা বারবার বলার চেষ্টা করছেন, যে বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপি এলে আমিষ বন্ধ করে দেবে, না, উনি যেটা বলতে চাইছেন গো হত্যা বন্ধ করে দেবে। সেটা ভালো না খারাপ? বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা যা কিছু বিজেপি রাজ্যে চলছে সেটা যদি পশ্চিমবঙ্গে চালু হয়, এমনকি উত্তরাখণ্ডে, গুজরাটে, আসামে যেভাবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে, যেটা কেউ কেউ 4টে বিয়ে করবে আর কেউ একটা বিয়ে করবে, সেটা কেন হবে? কেন সবার জন্য একটা আইন প্রযুক্ত হবে না? এই অভিন্ন দেওয়ানি বিধিরও বিরোধিতা করছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? অভিন্ন দেওয়ানি বিধি, সেটা আপনারা চান নাকি চান না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো একবার আপনাদেরকে অনুরোধ করছি, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা আমাদের উপরে প্রকাশ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।